সিনেমা এবং সিরিয়াল প্রিয় বাঙালির কাছে এখন সিরিয়াল এবং সিনেমার থেকেও যাকে আমরা আগের ভাষায় বলতাম যে হিন্দি সিনেমার মতো দৃশ্য, মানে একটা রোমহর্ষক ব্যাপার, উত্তেজনাকর ব্যাপার, এ সমস্তর থেকেও এখন বঙ্গ রাজনীতির প্রত্যেক দিনের সন্ধ্যাকালীন এবং সারা দিনের নানান খবরাখবর অনেক বেশি আকর্ষণীয়, প্রায় সিনেমার মতো, প্রায় সিরিয়ালের মতো, বা সিনেমা বা সিরিয়ালকেও সেটা ছাড়িয়ে যাচ্ছে। এবং কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু নেতা এবং নেত্রী সেটাকে প্রায় দক্ষতা এবং শিল্পের এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। আজ সারাদিন সেই সমস্ত দৃশ্যের সাক্ষী বঙ্গ জনতা থাকলো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা সময় বিরোধী দলনেত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে যে বিরোধী রাজনীতিটা করতেন, সেই বিরোধী রাজনীতির মধ্যে কিন্তু যাকে হিন্দি সিনেমার ভাষায় বলে স্টান্ট বা তাৎক্ষণিক উত্তেজনা, এই ব্যাপারগুলো খুব কমন মানুষের কাছে। তেমনি এই যে টান টান উত্তেজনা ধরে রাখা, রাস্তার মধ্যে বসে পড়া, আন্দোলন করা, এবং আবার বলছি, এর আগের এপিসোডগুলোতেও বলেছিলাম, কোনো একটা নন ইস্যু, যেটা কোনো ইস্যুই না, সেটাকেই একটা মারাত্মক ইস্যুতে পরিণত করতে ফেলার যে তার দক্ষতা, সেটা অনেকে স্বীকার করবেন যে বিরোধী রাজনীতি করতে গেলে ওটাই ঠিক আছে, তাই তো করবে। নন ইস্যু যেটা, সেটাকেও তো ইস্যু করে তুলে ধরাটাই তো বিরোধিতা করবার কাজ, ঠিকই আছে সেটা। এবার সেই মানুষটি যখন প্রশাসক হয়ে গেলেন, সেই প্রশাসন চালালেন, সেই প্রশাসনের মধ্যেও নানান ধরনের তিনি যখন বক্তৃতা দেন, সভা করেন, সেই উত্তেজনার নানান রসদ মানুষ খুঁজে পেত। কিন্তু শেষের দিকে সেই একই বুলি কপচানো মতো ব্যাপার হয়ে জিনিসটা অনেক বোরিং হয়ে গেছে। এইবার আরো বেশ কিছু উত্তেজনার খোরাকের দরকার আছে। এবার এটা রাজনীতি নিয়ে যারা নাড়াচাড়া করছেন তারা যেমন বুঝছেন, তেমনি এটা অনেকে ভুলে যায় যে একই রকম পারফরমেন্স করতে করতে, যেমন দেবানন্দের অভিনয়ের একটা রীতি ছিল, সেই ঘাড় কাত করে তাকানো, তার একটা রীতি মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিল। শাহরুখ খানের একটু কেঁপে কেঁপে বলা কথা, বা অমিতাভ বচ্চনের তাকানো, হাঁটা, একই রকমের নাচা, এই ব্যাপারগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যেত। তেমনি এই রাজনীতির ক্ষেত্রে দেখুন, সেই স্টান্ট রাজনীতি আবার ফিরে আসছে। যেমন আজকে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলের নেতা, তিনি এক জায়গায় বলেছেন যে উনি এই স্টান্টগুলো করতে ভালোবাসেন। ওনার কথায় যে এই যে গত নির্বাচন গেল 21-এর, সেই নির্বাচনে কি হয়েছিল, শুভেন্দু অধিকারীর কথায়, না ভাঙা পায়ে প্লাস্টার করে হুইল চেয়ারে করে তিনি ঘুরে বেড়ালেন এবং ভোটের সভাগুলো করলেন এবং বললেন, এবং শুভেন্দু অধিকারী আরো বললেন এবারেও ওনার প্ল্যান আছে যে হুইল চেয়ার চিহ্নে ভোট দাও, মানে এরকম একটা কিছু। আমার হয়তো দাড়ি কমা ফুল স্টপ বা দু একটা শব্দের এদিক ওদিক হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে আজকে কি হলো, আজকে বঙ্গভবন দিল্লিতে, যেখানে আমাদের রাজ্যের সমস্ত এমএলএ এমপিরা যে জায়গাটাতে গিয়ে থাকেন, যে ভবনটায় থাকেন, যেমন আমাদের কলকাতাতে এমএলএ গেস্ট হাউস যেটা আছে, এমএলএরা গিয়ে সেখানে থাকেন, সেই বঙ্গভবনে আজকে দিল্লি পুলিশ নাকি মুখ্যমন্ত্রীর কথায় নানান ধরনের হেনস্থা করেছে, ঘরে ঘরে ঢুকে তল্লাশি করেছে, আবার এরকমও শোনা গেল লাথি মেরেছে কোনো কোনো কাউকে। পরবর্তীতে তাদের কথার মধ্যেই আবার বেশ কিছু কন্ট্রাডিকশন এসে গেল। এবার বঙ্গভবনে পুলিশ তো আমরা জানি নিরাপত্তা দেয়, আমাদের রাজ্য সরকারেরও তো পুলিশ আছে, তারা তো যে দেশের জনগণকে নিরাপত্তা দেন, দেশের আইনের রক্ষক, আমাদের রাজ্য পুলিশও তো তাই। তাহলে রাজ্য পুলিশও তো বিভিন্ন জায়গায় গিয়ে এরকম নিরাপত্তা দেওয়ার কারণে অনেক সময় অনেক জায়গাকে ঘিরে রাখে, নিরাপত্তা দেয়।
তা সেখানে মুখ্যমন্ত্রী গেছেন, সেখানে একটা নিরাপত্তার ব্যাপার তো অবশ্যই থাকে, তাই নয় কি? দর্শক আপনারা কি মনে করেন? তা হয়তো আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝবো যে হয়তো নিরাপত্তার কোনো একটা ব্যাপার ট্যাপার ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার দলের অভিযোগ হচ্ছে সেখানে দিল্লি পুলিশ গিয়ে তাদেরকে হেনস্থা করেছেন। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট কি? আর একটা টান টান উত্তেজনার দৃশ্য, যেটা আমরা গতকাল এপিসোডেই বলেছিলাম যে একটা রোমহর্ষক সপ্তাহ অপেক্ষা করে আছে, তার প্রথম দিনটা আজকে ছিল। সেটা কি? এসআইআর এর ব্যাপারে চিফ ইলেকশন কমিশনার তার সাথে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক, বেশ কিছু প্রতিনিধি দল নিয়ে গিয়ে এবং বেশ কিছু নাকি ক্ষতিগ্রস্ত মানুষকে নিয়ে গিয়ে তার সেই বৈঠক, এবং তার বেরিয়ে এসে নির্বাচন কমিশনের প্রতি নানান ধরনের অভিযোগ ব্যক্ত করা। এটা একটা অংশ। আর একটা অংশ কিন্তু অপেক্ষা করে আছে। সেটা কি? সেটা আমি গতকালের এপিসোডেই বলেছিলাম। সেটা হচ্ছে আগামীকালের মহা গুরুত্বপূর্ণ সেই আইপ্যাক ইডি রেড কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা, এবং তৎপরবর্তীতে সেটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে জল গড়ানো, এবং সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিং এর পর আগামীকাল সেই হচ্ছে তার আর একটি হিয়ারিং, যেটা সুপ্রিম কোর্ট নির্ধারিত। আদালত কি করবে সেই নিয়ে দেশের মানুষের উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। আচ্ছা, তার মধ্যে এই যে ঘটনাগুলো, এগুলো কি কোনো ইঙ্গিত রাখে? এগুলো কি কোনো কিছুর সংকেত দিচ্ছে বলে আপনাদের মনে হয়? নাও হতে পারে, আবার হতেও পারে কি, এ চিন্তাও মানুষ করছে। বহু মানুষ এটাও বলছে যে আচ্ছা, দিল্লিতে চলে গেলেন কেন, ঠিক এই টাইমটাতেই গেলেন কেন? নির্বাচন কমিশনের ওইখানে ওই চিঠি লেখা বারবার করে, আবার সুপ্রিম কোর্টে তিনি এসআইআর নিয়েই আজকেই মামলা দায়ের করেছিলেন, গতকালকে দায়ের করা মামলাটা আজকেই তার হিয়ারিং, কেন আবার আগামীকালই সেই আইপ্যাক কাণ্ডে হিয়ারিং, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযুক্ত? স্বয়ং মুখ্যমন্ত্রীর যে রাজ্য প্রশাসনের যে টিম, তার একটা বড় অংশ সেখানে, পুলিশ প্রশাসনের একটা বড় অংশ সেখানে অভিযুক্ত, ইডির দ্বারা অভিযুক্ত, এবং সুপ্রিম কোর্টের অবস্থান সেখানে যথেষ্ট কঠোর ছিল গতবারের অবজারভেশনে। এবার দেশের মানুষ, রাজ্যের মানুষ আবার হতাশ হতেই পারেন, কারণ দূরকল্পনা করে রাখলে, কিছু একটা আগে থেকে মাথার মধ্যে সেট করে রাখলে, মানুষের যখন সেই আশাটা পূরণ হয় না, তখন মানুষ হতাশ হয়। মানুষ ভেবে ফেলতেই পারে যে এই সুপ্রিম কোর্ট এত বড় অন্যায়কে এই করলো না কেন, ওই করলো না কেন। সেটা যেমন একটা সেকশনের মানুষের ধারণা থাকতে পারে, আর একটা সেকশনের মানুষ ধারণা থাকতেই পারে যে না না, ও কিচ্ছু হবে না, ঠিকই আছে, এটাও অন্যায় হয়েছে, ওটাও অন্যায় হয়েছে, এই তর্কাতর্কি বিতর্ক ইত্যাদি থাকতে পারে। কারণ দুপক্ষই অভিযোগ জানিয়েছে, রাজ্য সরকারের তরফেও সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছে, ইডির তরফেও অভিযোগ জানানো হয়েছে। সেই নিয়ে মামলার হিয়ারিং নিয়ে বিস্তারিত এপিসোড এবং আমাদের মানুষের ভাষা .com এই ওয়েব সংবাদপত্রে বা অনলাইন সংবাদপত্রে আমরা সমস্ত টোটাল ডিটেল হিয়ারিংটা আমরা সেখানে তুলে দিয়েছিলাম। আগামীকালে যেটা হয় সেটাও আমরা তুলে দেব। এগুলো কি কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে? এসআইআর শেষ হওয়া অবস্থা, এবং সেখানে আজকেও মালদায় একটি শুনানি কেন্দ্রে বা বিভিন্ন শুনানি কেন্দ্র, মালদার শুনানি কেন্দ্রে চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং অন্যান্য জায়গাতেও সেরকম চলছে। আর গুটি গুটি পায়ে এগিয়ে আসছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, সেটা যেমন একটা আশঙ্কা রয়েছে, তেমনি হিয়ারিং এ এখনো চলছে, এখনো পর্যন্ত ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং চলছে। আবার সেটা নিয়ে আমরা মানুষের ভাষা প্রথম বলেছিলাম যে, এবং শুভেন্দু অধিকারীও মাননীয় বিরোধী দলনেতা বলেছিলেন যে, সময় মতো হিয়ারিং শেষ না হলে রাজ্য অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে। তার সময়কাল হিসাব করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কেন অটোমেটিক যাবে। আজকেও শুভেন্দু অধিকারী সেই কথা বলেছেন যে 5 তারিখে যদি রাজ্য সরকার গঠন না হয়,
তাহলে অটোমেটিক ওই রাজভবনের সামনে এখন যেটা লোকভবন হয়েছে তার সামনে দাঁড়িয়ে আজকে বলেছেন এই লোকভবন থেকে তখন রাজ্য পরিচালিত হবে রাষ্ট্রপতি শাসনে। তাহলে রাষ্ট্রপতি শাসনেই ভোটটাও হবে। এবং এই সামগ্রিক বিষয়টার সঙ্গে এই যে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা নেত্রীদের বিভিন্ন রকম ছোটাছুটি, যেটা নিয়ে আমরা গতকালকেও আলোচনা করেছি, এই সমস্ত কিছু কিসের দিক ইঙ্গিত করছে? আচ্ছা, এসআইআর তো হচ্ছে, নাম যদি বাদ পড়ে, আমি মানুষের হিসেবে বলছি না, রাজনৈতিক দলের পার্সপেক্টিভে যদি দেখা হয়, নাম যদি বাদ পড়ে তাহলে তো সব রাজনৈতিক দলেরই ভোটের নাম বাদ পড়ছে হিসেব মতো। সেটা বিজেপিরও ভোটদাতার নাম বাদ পড়তে পারে, সেটা তৃণমূলেরও বাদ পড়তে পারে, কংগ্রেসের, সিপিএম এর, আইএসএফ এর, প্রত্যেকেরই যারা ভোটার আছেন তাদের নাম বাদ পড়তে পারে। কিন্তু এত আপত্তি তো অন্য কোন রাজনৈতিক দলের এত মারাত্মক নেই। সিপিএম বলেছে একাধিকবার এসআইআর ভালো হোক, বিজেপি তো বলেই, আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও বলেছেন হ্যাঁ শুদ্ধ ভোটার তালিকা তো হওয়া প্রয়োজন। কিন্তু একটা ব্যাপারে সকলেই মোটামুটি একমত, এমনকি বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য বলেছেন যে মানুষের হয়রানিটা যেন কম হয়, ছোটাছুটিটা যেন কম হয়। পাশাপাশি আবার একটা তত্ত্ব খুব পরিষ্কার ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন। আচ্ছা, এই মানুষ হয়রান হচ্ছেন কেন? আমাদের এই এপিসোডগুলোর মধ্যেই বলেছিলাম, আমরা সেটা তুলে ধরেছিলাম যে এসআইআরটা যারা করাচ্ছে, সুপ্রিম কোর্টের তো কোনো কর্মচারী নেই সেইভাবে, মানে ইনফ্রাস্ট্রাকচার নেই সেগুলো করানোর। তাহলে সুপ্রিম কোর্ট কি করে? যে রাজ্যে করে সেই রাজ্য প্রশাসনের মধ্যে যে সমস্ত কর্মচারীরা, সরকারি কর্মচারীরা থাকে, তাদের দিয়ে এসআইআর করায়। ইআরও থেকে শুরু করে আরো যা সমস্ত পদমর্যাদা আছে সেই তারাই, তাদের মাধ্যম দিয়ে বিএলও পর্যন্ত গিয়ে সেই হিয়ারিংটা হয়ে এসআইআরটা কমপ্লিট হয়। তাহলে কার সেই কর্মীরা? কারা সেই কর্মীরা? কাদের? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন যে এই কর্মীরা তো হচ্ছে এই তৃণমূল সরকারের। তাহলে এই হয়রানিটা, যাদের নামের ডিসক্রিপেন্সি, নেম ডিসক্রিপেন্সি, এই লিস্টটা বেরোলো এবং তাদের হিয়ারিং এ যেতে হচ্ছে, তাদের তালিকা কারা তৈরি করেছে? তাদের তালিকা তো এই বিএলও, এই ইআরও, এই ইআরও, এরাই তো সেই তালিকা তৈরি করেছে, এরাই তো সেই নোটিশ সই করছে, এরাই তো সেই হিয়ারিং করছে। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার, তিনি এসে তো এখানে হিয়ারিং করছেন না। ইলেকশন কমিশনের কতজন মাত্র স্টাফ, তারা তো আর এই এত হাজার হাজার বুথে গিয়ে হিয়ারিং করছেন না। তাহলে করছে কারা? করছে তো এই কর্মচারীরাই। বা লিস্টটা কারা তৈরি করছে? তাহলে যে প্রশাসন তৃণমূলের কথায় উঠে বসে, শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে তাহলে এই যে মানুষের হয়রানিটা, এটাও তো সেই প্রশাসনের ইচ্ছাকৃতভাবে সেই মানুষকে হয়রানি করা, যেটা নিয়ে তৃণমূল সরকার রাজনীতিটা করতে পারে, তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করতে পারে। পাশাপাশি যখন উত্তেজনা কমে যায়, তখন এই আইপ্যাক কাণ্ডে দেখলেন আপনারা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যাওয়া আসা, সেখান থেকে ফাইল নেওয়া নিয়ে বিরাট বিতর্ক। সুপ্রিম কোর্ট আজকে এসআইআর এর ব্যাপারে চিঠি, কালকে এসআইআর এর ব্যাপারে চিঠি, কিন্তু নির্বাচন কমিশন যে কটা চিঠি লিখে যে কটা ব্যবস্থা নিতে বলেছেন, রাজ্য সরকার কিন্তু একটাও অ্যাপ্লাই করেনি, মানে সেই ব্যবস্থাগুলো নেয়নি যাদের বিরুদ্ধে নেওয়ার কথা ছিল। জানি না নির্বাচন কমিশন এই ব্যাপারে কি করছে, কারণ এইভাবেই যদি নির্বাচন কমিশন ভেবে নেয় যে আমরা এরকমই করবো, ও একটা চিঠি লিখে দেবো, আর একবার ফার্দার একটা চিঠি লিখবো, এই চিঠিই চলতে থাকবে, তাহলে সেই নির্বাচন কমিশন মানুষকে কতটা নিরাপত্তা দিয়ে ভোট করাতে পারবে? যেখানে এইরকম ভাবে একটা এসআইআরই করাতে পারছেন না ভালোভাবে এত তুলকালাম অবস্থার মধ্যে, তাহলে আপনারা ভোটটা আরো নিরাপত্তা দিয়ে মানুষকে কিভাবে করাবেন? সেটা মানুষ যথেষ্ট চিন্তায় আছে। এই উত্তরটা মানুষ চায়, এই উত্তরটা এবার সিরিয়াসলি মানুষ নির্বাচন কমিশনের কাছ থেকে চায় যে আদৌ ঠিকঠাক ভোটটা দিতে পারবো তো। আর সেই মহা হিয়ারিং বলা যায় সুপ্রিম কোর্টে আগামীকাল যেটা রয়েছে, এবং আগের দিনের যে অবজারভেশন গুলো, সেগুলো যদি আমাদের আগের এপিসোড গুলো দেখেন, এবং আপনারা যদি মানুষের ভাষা .com
এটা পড়েন সেই পুরো হিয়ারিংটা, তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার আছে রাজ্য সরকারের দিক থেকে। আর এই রোমহর্ষক ঘটনাবলী চলতে থাকলে যদি মানুষ ভয়ে ভীতিতে অন্য কিছু ভুলে যায়, অন্য পরিস্থিতিগুলো ভুলে যায়, কি ভুলে যায়, যে আগামীকাল হিয়ারিং এ যদি একটা আবল তাবল কিছু ঘটে যায়, মানে রায় যদি সরকারের পক্ষে না আসে, রাজ্য সরকারের যেমন যেমন এক্সপেক্ট করছেন বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যেরকম যেরকম এক্সপেক্ট করছেন সেদিকে যদি না যায়, তার আগেই বেশ কিছু ইস্যুকে সামনে তুলে ধরা, যেমন এই দিল্লি বঙ্গভবন, যেমন এই এসআইআর নিয়ে একটা সুপ্রিম কোর্টে আর একটা হিয়ারিং বা একটা পিটিশন লঞ্চ করে দেওয়া, এরকম ভাবে মানুষের মস্তিষ্ককে ব্যস্ত রাখা। তাই বলছিলাম যে প্রায় সিরিয়াল এবং হিন্দি সিনেমার মানে উত্তেজনাকর দৃশ্যকেও, মানে সাসপেন্সের যে দৃশ্যগুলো, সেগুলোকেও হার মানাতে পারে এই মুহূর্তের রাজনীতি। আমরা তো অপেক্ষা করব, মানুষ তো অপেক্ষা করবে। আর গতকালের এপিসোডে বলেছিলাম, কোর্ট তো রায় দেবে আইন অনুযায়ী, আর মানুষ রায় দেবে ভোটের বাক্সে। মানুষ একদিনই 5 বছরে সুযোগ পায় রায় দান করবার, বিচার করে রায় দান করবার একদিন সুযোগ পায়, সেটা ভোটের দিন। এবং সেই ভোটটা কিন্তু অতীতে দিতে দেওয়া হয়নি। পৌরসভায় পৌরসভায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে যে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, প্রধান, মেম্বার যারা বসে আছেন এই মুহূর্তে এই রাজ্যে, তার 90% ভোট না দিয়ে জেতা পদাধিকারীরা, নিজেদের বলেন জনপ্রতিনিধি। জনতার ভোটই পেলেন না, ভোট দিতেই দিলেন না, আপনারা কোথা থেকে জনপ্রতিনিধি হলেন? কিন্তু সেই আবার ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন, আপনারাই এদেরকে সার্টিফিকেটটা দিয়েছেন। এত কিছু হওয়ার পরে আপনারা জানেন মানুষ ভোট দিতে পারেনি, আপনারা কিচ্ছু করেননি। কিন্তু এবার মানুষ দেখতে চায় আপনারা কি করেন আগামীতে, এবং সেটা নিয়ে মানুষ যথেষ্ট চিন্তিত। এবং এখানে আমি মনে করি যে রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকেও, অন্যান্য বিরোধী দলের তরফ থেকেও নির্বাচন কমিশনের কাছে আরো বেশি করে চাপ সৃষ্টি করা, আবেদন করা, যাতে কিচ্ছু না, মানুষ যেখানে খুশি ভোট দিক, কিন্তু মানুষ যেখানে খুশি ভোট দিক, কিন্তু মানুষ ভোটার বাক্স, ভোটের ইভিএম পর্যন্ত গিয়ে যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে। এটা আদালত থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সবাইকে এনশিওর করতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোটটা দিতে চায়। আর ভোটটা যদি মানুষ দিতে পারে, বাকিটা ডট 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 থাক, ভবিষ্যতের গর্ভে থাক। সেটা ভবিষ্যৎ সেদিন কি প্রসব করবে তার অপেক্ষায় বঙ্গবাসী থাকবে। আমরা তো সেই তার মধ্যেই পড়ি। আপনারা যেমন চতুর্দিকের এই সমস্ত ঘটনাবলীগুলো নজর রাখছেন, আমরা আমাদেরও তীক্ষ্ণ নজর থাকছে সমস্ত ঘটনাবলীর ওপর। যে সমস্ত ঘটনা নিত্য নৈমিত্তিক আপনারা দেখছেন বিভিন্ন রকম মিডিয়ার পর্দায়, আমরা সেই সমস্ত ক্লিপই আবার এখানে তুলে ধরে ধরে এই এপিসোডগুলোকে বোরিং করে তুলতে চাই না। কিন্তু মানুষ এই খোলা চোখে যেটা দেখতে পায় রাস্তাঘাটে, যাকে আমি বলি হাটে মাঠে ঘাটে, সেখানকার মানুষজন যা ভাবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। এই এপিসোডে আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। এপিসোড কেমন লাগলো জানাবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কারণ আগামী দিনে আরো ইন্টারেস্টিং অসংখ্য এপিসোড আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে খুব ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আবার দেখা হচ্ছে। নমস্কার।